আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার অফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা চাই সত্যভঙ্গ ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। তাই কেউ যদি আমাদের কাছে ঘটনা শেয়ার করতে চান তাহলে কিংডম অফ ফেয়ার উইথ @gmail.com অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার সত্য ঘটনা পাঠিয়ে দিতে পারেন। যারা ইউটিউব থেকে শুনছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে শুনছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আর আমাদের নতুন মডারেটর হিসেবে যুক্ত হয়েছেন পার্থ কুমার উৎস। তো আজ আমাদের ৭০ নম্বর এপিসোড, আর আমরা এই ৭০ নম্বর এপিসোডে রেখেছি ৩টি ভয়ঙ্কর ঘটনা যা আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যেতে সক্ষম হবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন ঝালকাঠি থেকে ফজলু ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করেছি। সাল ১৯৮০ থেকে ৮১। ঘটনাটি ঘটে আমার সাথেই। আমাদের বাড়ির পাশে একটি চরণ বিল আছে, সেখানে আমি নিয়মিত মাছ ধরি। আর তো এই মাছ ধরা নিয়েই আমার কাহিনীটি শুরু হয়। তো যেভাবে কাহিনী শুরু হয় আমি সেভাবে বলার চেষ্টা করছি। একদিন প্রতিদিনের মতো আজকেও আমি যাই চরণ বিলে মাছ ধরতে। মাছ তেমন পাইনি, অবশ্য আমি চেয়েছিলাম যদি বেশি মাছ হয় কিছু খাবো আর বাকিটা আমাদের বাড়ির বাজারে বিক্রি করে দিব, কিন্তু তেমন মাছই পাইনি। আর এমন মাছ পেয়েছি যেগুলো দিয়ে আর কি আমাদের কোনো রকম আজ রাতের খাবার চলবে। তো ততটুকু মাছ নিয়েই গভীর রাতে চলে আসছি বাড়ির দিকে। বিলের কাছারে ওঠার সাথে সাথেই আশেপাশে দেখলাম ধান ক্ষেত নাড়ানাড়ি করছে। তো এই ধান ক্ষেতের মধ্য থেকে হঠাৎ করে কালো ৪-৫টি কুকুর চলে আসে। আর এই কুকুরগুলো এমন ছিল, সাধারণ কুকুরের চেয়ে একটু বড় ছিল, কিন্তু আমি তাতে কোনো কর্ণপাত করলাম না। এরকম স্বাভাবিক, এরকম হয়েই থাকে। অনেকবারই হয়েছে মাছ নিয়ে যাচ্ছি, কোনো বিড়াল বা কুকুর এসে মাছ নেওয়ার জন্য কামছাকামছি করছে। সেরকম এই ৪-৫টা কুকুরগুলো আমাকে কিছু করছে না, কিন্তু মাছ নেওয়ার জন্য আমার মাছের থলেতে আঙুল দিয়ে ঘষাঘষি করছিল। মানে মনে হচ্ছিল যে তাদের মাছ দিতেই হবে, না তো তারা যেতে দিবে না। তো হোস করে আমি এগিয়ে চলতে লাগলাম। আর মাঝখানে আমার সাথে এমন একটা বিষয় হলো যে তারা চতুর্দিকে আমাকে ঘিরে ফেললো। তারা আমার কিছু করছে না, কিন্তু তারা সবাই মাছের ঝাড়ের দিকে তাকিয়ে আছে আর আঙুল দিয়ে তাদের নখ দিয়ে এই মাছের ঝাড়টিকে ঘষাঘষি করে মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। একটা লাঠি নিয়ে আমি কিছুক্ষণ তাড়া করলাম, তারপর কুকুরগুলো চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর আবার আসলো। এতে আমার মেজাজ অনেক চড়া হয়ে গেল। আমি আমার শরীরের শক্তি দিয়ে সজোরে কুকুরকে দিলাম লাথি খেয়ে কুকুরটি এখন ধান ক্ষেতের মাঝে গিয়ে পড়লো। আর তারপর কুকুরটি এমনভাবে হাউমাউ করতে লাগলো যেন কোনো বাচ্চাকে কেউ আঘাত করেছে। আর সাথে সাথে বাকি যেতগুলো কুকুর ছিল হঠাৎ করে তারাও দেখি উধাও। আর এই কুকুরগুলো, এই লাথি দেওয়া কুকুরটি দেখলাম ঝাড়ের ভিতরে চলে গেল, তারপর আর নেই। ওখানে আমি স্বাভাবিক হিসেবে ভাবলাম হয়তো কুকুরগুলো মার খেয়ে এখান থেকে চলে গেছে। তো আমি বাড়িতে চলতে লাগলাম। তো আমি বাড়িতে যাওয়ার সময় একটা বাঁশঝাড় বের হয়। বাঁশঝাড়ের নিচে যখন গেছি মনে হচ্ছে বাঁশঝাড়ের ভিতর থেকে কোনো শিশু বাচ্চা কান্না করছে। তখন আমি বুঝতে পারলাম আমি যে কুকুরগুলোকে আঘাত করেছিলাম এই কুকুরগুলি স্বাভাবিক কোনো কুকুর ছিল না, এটা ভুল করে ফেলেছি। তাই তাড়াহুড়ো করে বাড়ি চলে গেলাম এবং বাড়িতে চলে গিয়ে হাত মুখ ধুয়ে তখনকার মতো ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম একটি বয়স্ক, ১০০-র উপরে হবে বয়স, এরকম একটি মহিলা বা বয়স্ক বুড়ি মহিলা আমার স্বপ্নে এসে বলছে, ফজল মিয়া কাজটা তুই ঠিক করলি না। এটা বলে সে তার দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে দেয়। আর সাথে সাথে ভয়ে আমি চিৎকার করে উঠি। তারপর মাকে বলি, মা বলে হয়তো অস্বাভাবিক কোনো স্বপ্ন দেখেছিস বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছিস, ব্যাপার না, ঘুমিয়ে যা। তখনকার মতো আমি ঘুমিয়ে পড়ি। তারপরের দিন ঠিক ওই সময়ই আমি আবার মাছ ধরতে যাই, কিন্তু আজ স্বাভাবিকের চেয়ে একটু বেশি মাছ পেয়েছিলাম। মাছ নিয়ে বাড়ি আসার সময় বাঁশঝাড়ের কিছু আগেই মনে হচ্ছিল বয়স্ক একটি বুড়ি, মাথায় ঘুমটা দিয়ে, মুখটা বোঝা যাচ্ছে না, হেঁটে চলেছে আমার সামনে দিয়ে। আমি অনেকবার বুড়িটির দিকে তাকিয়ে একটু চেনার চেষ্টা করলাম, কিন্তু বুড়িটিকে আমি চিনতে পারলাম না। তাই থেকে বললাম, মা কোথায় যাচ্ছেন, আপনার বাড়ি কোথায়, আমাকে বলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই কথাটি শুনে বুড়ি কিছু বলল না, কিন্তু কিছুক্ষণ সামনে গিয়ে বুড়িটি খেল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, আমাকে মা বলে ডেকেছিস, তাই আমি তোকে আর আজ কিছু বললাম না, তুমি তো তোর বিশাল খারাপ হবে। এটা বলেই বুড়িটি ধান ক্ষেতের ভিতর হাঁটা শুরু করলো। আমি কিছু বুঝতে পারলাম না, কেনই আমার বিপদ হবে, আর কি বললো বুড়িটি। আর এটা আমি ভালোভাবে বোঝার জন্য বুড়িটিকে অনুসরণ করলাম, যেন এক হয়ে পড়ে গিয়েছি। বুড়িটির পিছন চলতে লাগলাম। আর হঠাৎ করে সামনে গিয়ে বুড়িটি থেমে পড়ে, আমিও থেমে পড়ি। বুড়িটি তখন তার ঘুমটা খুলে আমার দিকে তাকায়। বুড়িটি দেখতে মুখে তার কোনো মাংস বা গোস্ত নেই, একদম কঙ্কাল,
চোখ দুটো নেই, যেন গরম কয়লা তার চোখে বসানো, আর দাঁত দুটো বড় বড়, সাদা চকচক করছে। আমার দিক তাকিয়ে খেল খেল করে হেসে দিয়ে বলে, সেদিন তুই যেই কুকুরগুলি গিয়ে আঘাত করেছিস সেটি কোনো কুকুর ছিল না, সেটা ছিল আমার ছেলে। আর সেই ছেলেকে তুই আঘাত করে তাকে আহত করেছিস। তুই আজ আমাকে মা বলে ডেকেছিস, তাই আমি তোকে কিছু করলাম না, নয়তো আজ তোকেই আমি এখান মাটির নিচে কেড়ে ফেলতে পারতাম। এই কথা বলে বুড়ি হঠাৎ করে একটি আলো উৎপন্ন হলো, আর এই আলোর সাথে সে মিলিয়ে গেল। তারপর আমার মুখ কাটলো, আমি বুঝতে পারলাম যে আমি যে কাজটি করেছি ঠিক কাজ করিনি। তাড়াহুড়ো করে তাই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। এটা আমি আমার এক বন্ধু কালামের সাথে শেয়ার করলাম। কালাম ছিল একটু তান্ত্রিক গোছের, সে কালো জাদু চর্চা করতো। আর এই কথাটি শোনার পর সে বলল, কি বলিস এসব তো হওয়ার কথা না, এখানে তো কোনো পিশাচিনী জিন আসেনি। আর সে আমাকে বুঝতে দিল না যে সে মনে মনে কী প্ল্যান করেছে। তার কয়েকদিন পর সে একটি দুষ্ট প্ল্যান করলো যে পিশাচিনীর বুড়ি জিনটি এখানে আসছে, তাকে যদি বন্দি করতে পারে তাহলে সে অনেক দুরূহ কাজ সেরে ফেলতে পারবে এই বুড়িকে দিয়ে। তাই সে যজ্ঞ করার জন্য সেই নদীর ধারে গভীর রাতে চলে যায়। 2-1 দিন পর গিয়ে অনেকক্ষণ যজ্ঞ করতে থাকে, কিন্তু সেই বুড়ি জিনটিকে আর উপস্থিত করতে পারে না। যখন সে চলে যাবে, হঠাৎ করে দেখতে পারে প্লাবন হলে যেমন পানি উপরে উঠে যায়, হঠাৎ করে পানি তেমন উপরে উঠে গেছে। আর একজন বয়স্ক মহিলা পানির উপর ভেসে ভেসে আসছে, এসে এই কামালের কাছে এসে দাঁড়ানোর পর বলে, ইরে কামাল, আমাকে বন্দি করতে এসেছিস? তোর মতো কত লিংটি ওঝাকে আমি তাড়ালাম, আর তুই তো সেই লিংটি ওঝা। তোর মতো অনেক ওঝাকে এর আগে আমি ভস্য করে দিয়ে এসেছি, আর তোকেও ভস্য করতে বেশি সময় লাগবে না। আমি যদি চাই তোকে এখানে মেরে ফেলতে পারি, কিন্তু তোকে একটা সুযোগ দিলাম, হলেও আমাকে বিরক্ত করবি না, না হলে তোর অবস্থা অনেক খারাপ হবে। কথা বলে সে এমন বিচ্ছিরিভাবে হেসে দেয়, তার বস্তুগুলো যেন চোখ থেকে খুলে খুলে পড়েছিল। কামাল তা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তার গুরুর সাথে এই কথাটি বলে, কিন্তু তার যে উস্তাদ বা গুরু আছিল সে বলে দিয়েছে, এমন শক্তিশালী পিশাচ যাকে যদি তুমি বিরক্ত করো, সে তোমাকে আমাকে দুজনকেই ক্ষতি করবে, কিন্তু তার কিচ্ছু করতে পারবো না। তাই আমি তোমাকে উপদেশ দেবো, তুমি তাকে নিয়ে আর ঘাটাঘাটি করো না বা তাকে বিরক্ত করো না। তারপর সেই কামাল বাড়িতে চলে আসে, এবং তার কিছুদিন পর সে পুরো উন্মাদ হয়ে যায়। এমন অবস্থা হয়, তাকে রশি বা শিরগোল দিয়ে বাড়িতে বেঁধে রাখা হয়। আর এভাবেই তার দিন যাপন চলতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়, তারপর আমার সাথে তেমন আর কোনো ঘটনা ঘটেনি। আর সেই চরণ বিলের পাশেই আমি একটি জমি কিনি, আর সেই জমিতে আমি আলু চাষ করি। একদিন আমি এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো রাস্তাটি ছিল আমার সেই আলু ক্ষেতের পাশ দিয়েই। যখন আমি আলু ক্ষেতের পাশ দিয়ে বাড়ি আসছি, হঠাৎ করে দেখতে পাই একটি কালো ষাঁড় আমার আলু খেতে আলু খাচ্ছে বা আমার আলু খেতে নষ্ট করছে। তাই আমি গরুটিকে বা ষাঁড়টিকে তাড়ানোর জন্য খেতে দৌড়ে চলে যাই এবং হুঁশ করি, কিন্তু সে এক ক্ষেত থেকে আরেক খেতে চলে যায়। আমি ভাবি যে এই ক্ষেত থেকে অন্য খেতে গেলেও আমার ক্ষেতের মতো অন্য ক্ষেতগুলোকে নষ্ট করবে। তাই পাশের খেতে থাকা ঝোপ থেকে একটি বাঁশ নিয়ে সজোরে এই গরুটিকে আঘাত করি। গরুটিকে যখন আঘাত করি, তখন গরুটি আমার দিকে তাকায়। আমি এতক্ষণ তার মুখের দিকে লক্ষ্য করিনি। গরুটি স্বাভাবিক কোনো গরু নয়, গরুটির চোখ যেন লাল আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি তখন বুঝতে পারি যে এটা স্বাভাবিক কোনো গরু নয়, আমি যেটাকে আঘাত করছি এটা অস্বাভাবিক কিছু। তাই আমি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকি, আর রাস্তায় উঠে পিছনের দিকে তাকাই, দেখি গরুটিও আমার পিছন আসছে। আমি আরও জোরে দৌড়াতে থাকি। দৌড়াতে আমার বাড়ির কাছে একটি পোল আছে, পোলটি পার করে আবার পিছনে যখন থাকি, তখন বুঝতে পারি যে গরুটি কোনো কারণে এই পোল পার হতে পারছে না। আর তারপর আমি বাড়ি চলে আসি। আর তারপরের দিন থেকে আমার প্রচুর পরিমাণে জ্বর ওঠে। আর তারপর আমি এক হুজুরের কাছে যাই। হুজুর আমাকে বলে, তুমি এর আগেই সেই পিশাচের একটি ছেলেকে আঘাত করেছো, তাই তারা তোমার উপর ক্ষিপ্ত, কিন্তু তুমি মা বলে ডেকেছিলে কারণে তারা তোমাকে আর ক্ষতি করছে না। আমি তোমার ক্ষেতটিকে বন্ধ করে দিয়ে আসবো, যেন তোমার ক্ষেতের আর কোনো ক্ষতি বা সমস্যা না হয়। তারপর হুজুর গিয়ে আমার সেই আলু ক্ষেতটিকে বন্ধ করে দেয়। আর তারপর থেকে আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ ফজল ভাইকে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। ঘটনাটি ঝালকাঠি জেলায় ঘটেছে, আর ঘটনাটি সত্য একটি ঘটনা বলে আমাদের অভিহিত করেছেন। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন শেরপুর জেলা থেকে আয়নাল হক ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সাল 2022 ঈদ উল ফিতরে আমরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি। আমার মতো যারা গ্রামে থাকে না, শহরে থাকে বা দূরে কোথাও থাকে, তারা সকলেই গ্রামে চলে এসেছে। তো সবার সাথে দেখা হওয়ার পর একটি আনন্দের মোহ জন্মে যায়। ঈদ, আরও অনেক লোকজন এসেছে, অনেক মজা করছিলাম আমরা। আর এভাবেই
সারা দিন কেটে রাত চলে আসে। আর রাতে আমরা একটা প্ল্যান করি যে আমাদের বাড়ির পাশে যে পুকুরটি আছে সেই পুকুরের অনেকগুলো পেয়ারা গাছ আছে, আর এই পেয়ারা গাছের পেয়ারাগুলো অনেক মিষ্টি বা মজার হওয়ায় আমরা গভীর রাতে সেই পেয়ারাগুলোকে চুরি করতে যাব। তারপর আমরা সবাই মিলে এক প্ল্যান করি, আর রাত যখন 11:30 বা 12টা বাজে তখন আমরা যাই সেই পেয়ারাগুলো চুরি করতে। পেয়ারা চুরি করতে সবাই মিলে যখন আমরা সেই পুকুরের পাড়ে যাই, হঠাৎ করে দেখি পুকুরের মাঝখানে সাদা কাপড় পরা কেউ একজন বসে আছে। আমরা ভাবি হয়তো আমাদের ভয় দেখানোর জন্য আমাদের মাঝেরই কেউ এই খবরটি পেয়ে আমাদের ভয় দেখানোর জন্য সাদা কাপড় পরে পুকুরের মাঝে বসে আছে। আমরা 4-5 জন হওয়াতে আমাদের ভয় তেমন করছিল না, তাই আমরা এগিয়ে যাই সেই লোকটিকে দেখার জন্য। তো আমরা পুকুরের পাড় দিয়ে পুকুরের মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করি। পুকুর তেমন পানি ছিল না। তো আমরা যখন তার পিছনে মানে সেই অবয়বটির পিছনে গিয়ে বলতে থাকি কে ওখানে, কে আমাদের ভয় দেখানোর জন্য এরকম করে সেজে আছে, সে কোনো কথা বলে না, মাথাও নাড়াচাড়া করে না। তাই আমরা 2-1টি ঢিল ছুঁড়ে মারি। ঢিল তার গায়ে লাগছিল না, হঠাৎ করে একটি ছোটো ছেলের বা একটি ছোটো স্বাস্থ্য ভাইয়ের ঢিল তার গায়ে লাগে। লাগার পর সে হঠাৎ করে আমাদের দিকে তাকানোর পরে যে অবস্থায় তাকে দেখি, আমি জীবনেও কখনো এরকম কোনো দৃশ্য দেখিনি আর দেখতেও চাই না। যখন আমাদের দিকে তাকাই তখন দেখি মুখ আগুনে ঝলসে গেলে যেভাবে গলিত হয়ে থাকে, সে মনে হচ্ছে যেন মুখ আগুনে ঝলসে গিয়েছে, মুখ দিয়ে রক্ত পড়ছে আর চোখ দুটো জল জল করছে। দিকে আমার দিকে তাকায় কিন্তু কিছু বলে না। তা দেখার সাথে সাথে আমরা অনেক জোরে চিৎকার করে দৌড় দিয়ে বাড়িতে চলে যাই। আর বাড়িতে চলে গিয়ে কাউকে কিছু বলি না, সোজা সবাই বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে যাই। তারপর দিন থেকেই আমাদের সকলের অনেক জ্বর ওঠে। জ্বরের ওষুধ খাওয়ার পরেও জ্বর কমতে ছিল না। তারপর আমরা বাড়ির আমাদের গার্ডিয়ানদের সাথে, মা বাবার সাথে ঘটনাটি শেয়ার করি। আর তখন তারা আমাদের মসজিদে ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে পানি পড়া এনে দেয়। আর পানি পড়া খাওয়ার পর আমাদের জ্বর আস্তে আস্তে কমতে থাকে এবং আমরা তারপর থেকে সুস্থ হয়ে যাই। এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। যারা ইউটিউব থেকে শুনছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে শুনছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনা সকলের কাছে তুলে ধরতে, তাই যারা সত্য ভয়ঙ্কর ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান kingdomoffairwithnuman@gmail.com অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করতে পারেন, আর আপনার ঘটনা সকলের কাছে পৌঁছে দিব। চলুন আমরা 3 নম্বর ঘটনায় বা 3 নাম্বার বা শেষ ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন ঢাকা থেকে রফিকুল ইসলাম ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। করোনা রেশ কাটতে না কাটতেই আমাদের এক বন্ধুর নানা মারা যায়। তো সেই নানাকে দাফন করার জন্য সময় নির্ধারিত করা হয় রাত 9টায়, আর কবরস্থান নির্ধারণ করা হয় ঢাকার বড় কবরস্থান। আমি নাম বলছি না, যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোন কবরস্থানের কথা বলছি। তাই লাশটি আসার আধা ঘন্টা আগেই আমরা সেখানে পৌঁছে যাই এবং সেখানে পৌঁছে গিয়ে দেখি ইমাম সাহেব এবং ইমাম সাহেবের সাথে কিছু হুজুর, আমি আমার বন্ধু সকলে উপস্থিত হয়েছি। তাই লাশটি আসার জন্য আমরা কবরস্থানে বসে অপেক্ষা করছিলাম। এমন সময় আমাদের পাশে থাকা ইমাম সাহেব বলে উঠলো, এই জানাজা নামাজ নিয়ে একটি ঘটনা আছে আমার, তোমরা যদি শুনতে চাও তাহলে আমি বলি। তখন আমরা বললাম হ্যাঁ ইমাম সাহেব বলুন। তারপর ইমাম সাহেব যেভাবে বলছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে রাজশাহী জেলার একটি এলাকায়। একজন লোক তার অনেক দেনা পাওনা ছিল, আর এই দেনা পাওনা সে কিছুতেই শুধরাতে পারছিল না। তাই তখন তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে সে তার পরিবারের সাথে প্ল্যান করে যে এই দেনা পাওনা তো শুধরানোর মতো ক্ষমতা আমার নেই, তো আমি যদি মারা যাই তাহলে এই দেনা পাওনাগুলো হয়তো সবাই মাফ করে দিবে। তাই তোমরা সকলের কাছে বলবে আমি মারা গেছি এবং মিশে একটি জানাজার নামাজ পড়াবা। সবাই যখন চলে যাব তখন আমি খাটকি থেকে উঠে আসব। সবাই এই দুষ্টু বুদ্ধিতে রাজি হয়, সম্মত প্রকাশ করে। তারপর রীতিমতো সকাল থেকে তার পরিবার কান্নাকাটি শুরু করে যে সেই লোকটি আর নেই। মাইক মারা হয়, জানাজা নামাজের জন্য সময় নির্ধারণ করা হয়। তারপর আমাকে জানাজার ইমামতি করার জন্য অনুরোধ করা হয়। তো আমিও জানাজার ইমামতি করতে যাই, জানাজা নামাজ পড়াই। নামাজ পড়ানোর পর সকলেই চলে যাই। আমি মোনাজাত করে একটু দেরিতে যাওয়ার সময় তারা আমাদেরকে বলছিল, হুজুর আপনার এখান থেকে আর কাজ নেই, আপনারা চলে যান। তখন আমি বললাম মাটি না দিয়ে কীভাবে যাই, জানাজা নামাজ যেহেতু পড়ালাম তাকে মাটিও দিয়ে যাই। তখন তার পরিবারের কয়েকজন লোক আমার সাথে অন্যরকম একটু আচরণ করা শুরু করে, বলে যে আপনাকে চলে যেতে বলেছি, আপনি চলে যান, এখানে থাকার কোনো দরকার আপনার নেই। তারপর হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি খাটকিতে যে মানুষটি মারা গেছে তাকে ঢাকানো হচ্ছে যে উঠো সবাই তো চলে গেছে, এখন তুমি উঠে পড়ো।
আমি এসব দেখে আর থাকতে না পেরে এই লাশের কাছে গিয়ে বললাম, আপনি কী শুরু করেছেন? সে মরা লাশ, এখন সে কীভাবে উঠবে, তাকে এভাবে ধাক্কাধাক্কি কেন করছেন? তখন তারা আমাকে সমস্ত ঘটনা খুলে বলে যে এই লোকটির অনেক ধার দেনা আছে, এই ধার দেনা থেকে বাঁচার জন্য সে মৃত লোকের অভিনয় করতেছে এবং সবাই যেন তাকে মাফ করে দেয়, এই জন্য আমাদের এই প্ল্যান। কিন্তু তাকে অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করছি, সেই লোকটি মানে এই লোকটি কিছুতেই উঠছে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। তাই তাকে কাপড়ের কাপড় থেকে খুলে মাথায় অনেকক্ষণ পানি ঢালা হয়। পানি ঢালার পরেও দেখে যে আসলেই সে উঠতেছে না। তারপর একজন ডাক্তার আনা হয়, তার নাড়ি পরীক্ষা করে দেখা হয় সেই লোকটি আর নেই। তারপর সকলেই হতবিম্ব হয়ে যায় যে জানাজা পড়ানোর পরে কি একজন জীবন্ত লোকও মারা যায়? এই ঘটনাটির সত্যতা আমি আজও প্রমাণ করতে পারিনি যে একজন জীবন্ত লোককে যদি জানাজা করানো হয় তাহলে সেই লোকটি কি সত্যিই মারা যায় নাকি বেঁচে থাকে। তো কারো যদি জানা থাকে তাহলে আমাকে বলবেন। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ঘটনাটি আসলে একটি রহস্যজনক ঘটনা। এটা আমার প্রশ্ন, কোনো জীবন্ত ব্যক্তিকে যদি খাটকিতে শোয়ে জানাজা করা হয়, সেই লোকটি কি আদৌ বেঁচে থাকে নাকি সে জানাজা করার পর থেকেই দুনিয়া থেকে চলে যায়? যদি কারো এই রহস্যটি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্টে তুলে ধরবেন। ঘটনাটি কেমন লাগলো ঘটনাটি যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো ঘটনার জন্য সবাই অপেক্ষায় থাকুন, সবাই ভালো থাকুন। ফিরবো আবার কোনো একদিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার অফ হার্ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা চাই সত্যভঙ্গ ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। তাই কেউ যদি আমাদের কাছে ঘটনা শেয়ার করতে চান তাহলে কিংডম অফ ফেয়ার উইথ @gmail.com অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার সত্য ঘটনা পাঠিয়ে দিতে পারেন।